নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে তোমাদের মাঝে এসেছি ডিজিটাল অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে। বন্ধুরা, যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তারা আমার সঙ্গে আজকে গণিত বিষয়ের একটি মজার ক্লাস করবে। বন্ধুরা, আমি তোমাদেরকে গড়ের অধ্যায়ে অঙ্ক করাচ্ছিলাম যোগ্যতা ভিত্তিক। আমি আজকেও তোমাদেরকে এই গড়ের অধ্যায় থেকে যোগ্যতা ভিত্তিক অঙ্ক করাবো। তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সুমনা পাল, প্রধান শিক্ষক, ভাটি কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। বন্ধুরা, আমরা আগে ক্লাস শুরু করার আগে যদি কিছু একটা করি কেমন হয় বলো তো? নিশ্চয়ই ভালো হবে। চলো তো আমরা কিছু একটা করে নেই। আমি তোমাদেরকে একটি মজার ধাঁধা দিচ্ছি। বন্ধুরা, তোমরা চেষ্টা করবে আমাকে ধাঁধাটির উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, আমি ধাঁধাটি বলছি তোমাদের, খুব সহজ একটি ধাঁধা। ধাঁধাটি হচ্ছে তোমাদের জন্য, যে ধাঁধাটি বলছি সেটা 17 একটি সংখ্যা, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমরা যদি 17 থেকে 4 বিয়োগ দিই কত থাকে বন্ধুরা বলো তো? 17 থেকে 4 বিয়োগ দিলে কত থাকে বন্ধুরা? 13 থাকে, তাই না বন্ধুরা? হ্যাঁ, 17 থেকে যদি 4 বিয়োগ দিলে 13 থাকে। এখন একটু চিন্তা করবে যে 17 থেকে আর কি বাদ দিলে বন্ধুরা 13 থাকে। তোমরা একটু চিন্তা করো এবং আমাকে তোমরা বলার চেষ্টা করবে। বন্ধুরা, 17 থেকে আর কি বাদ দিলে 13 থাকে? 17 থেকে আমরা 4 বিয়োগ দিলাম, 13 হয়ে গেল। এখন 17 থেকে আর কি বিয়োগ দিলে 13 হচ্ছে বন্ধুরা? তোমরা কি আমাকে একটু বলতে পারো? নিশ্চয়ই বলতে পারো। একটু তোমরা চিন্তা করো আর আমাকে বলার চেষ্টা করো। বন্ধুরা, খুব সহজ কিন্তু। কি বলে দেবো আমি? হ্যাঁ, তবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 17 থেকে যদি 100 বাদ দিয়ে দাও বন্ধুরা, তাহলে কি থাকে বন্ধুরা? 13 থাকে না? কি খুব মজার ধাঁধা না? হ্যাঁ, এরকম মজার ধাঁধা পেতে হলে আমাদের নিয়মিত কি করতে হবে বন্ধুরা? ক্লাস করতে হবে, তাই তো? আমরা নিয়মিত ক্লাস করব। আমি তোমাদেরকে গড়ের অধ্যায় থেকে ক্লাস করাচ্ছিলাম, তাই না? আমি তোমাদের জন্য বোর্ডে একটি প্রশ্ন লিখে রেখেছি, তোমরা একটু খেয়াল করো বন্ধুরা। আমি প্রশ্নটা তোমাদেরকে পড়ে দিচ্ছি। দেখো, প্রশ্নটা হচ্ছে, একটি ঝুড়িতে 150টি আম আছে। একটি ঝুড়িতে 150টি আম আছে। এরূপ 10টি ঝুড়ির আম থেকে সুমনকে 475টি এবং রুনাকে 575টি আম দেওয়া হলো। বাকি আমগুলো অনামিকাকে দেওয়া হলো বন্ধুরা। তার মানে আমি কি বলেছি? একটি ঝুড়িতে আম আছে 150টি। একটি ঝুড়িতে কতটি আম আছে? 150টি আম আছে একটি ঝুড়িতে। আবার দেখো, এরূপ 10টি ঝুড়ির আম থেকে, তার মানে এখন কি করতে হবে বন্ধুরা? 10টি ঝুড়ির আম কি করতে হবে বন্ধুরা? আমাদের একত্র করতে হবে। তার মানে 10টি ঝুড়ির আম থেকে সুমনকে 475টি এবং রুনাকে 575টি আম দেওয়া হলো। বাকি আমগুলো অনামিকাকে দেওয়া হলো বন্ধুরা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কতে অনামিকা কতটি আম পেল? অনামিকা কতটি আম পেল? হতে হচ্ছে অনামিকা কত ঝুড়ি আম পেল? অনামিকা কত ঝুড়ি আম পেল? গতি হচ্ছে তাদের 3 জনের আমের গড় কত? তাহলে বন্ধুরা দেখো, খুব সহজ একটি অঙ্ক, শুধু আমরা একটু চিন্তা করব। বন্ধুরা দেখো, এই অঙ্কটি খুব সহজ। আমি আবার একটু বলে দিচ্ছি। একটি ঝুড়িতে আম আছে কতটি? 150টি আম আছে একটি ঝুড়িতে। এরূপ 10টি ঝুড়ির আম থেকে, তার মানে এখন কি করতে হবে আমাদের? 10টি ঝুড়ির আম আমাদের বের করে ফেলতে হবে। তাহলে বন্ধুরা, আমরা কিভাবে করতে পারি বলতো? একটি ঝুড়িতে আম আছে 150টি, 10টি ঝুড়িতে আম আছে, তার মানে কি 150-এর কত গুণ হবে বন্ধুরা? 10 গুণ হবে, তাই না? হ্যাঁ, চলো তবে আমরা এখন গুণ করে ফেলি, তাই তো? খুব সহজে অঙ্কটা করে ফেলি। তাহলে চলো আমরা কি লিখে ফেলি। তোমরা একটু লক্ষ্য করো। দেখো, একটি ঝুড়িতে আম আছে কতটি? 150টি। তাহলে আমরা লিখতে পারি যে একটি ঝুড়িতে আম আছে, একটি ঝুড়িতে একটি ঝুড়িতে আম আছে, একটি ঝুড়িতে আম আছে কতটি আছে বন্ধুরা? 150টি। 150টি। তাহলে বন্ধুরা, কয়টি ঝুড়ির আম? 10টি ঝুড়ির আম। তাহলে আমরা কি লিখতে পারি? যে 10টি ঝুড়িতে আম আছে, তার মানে কি 150-এর কত গুণ হবে বন্ধুরা? 10 গুণ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা গুণ করে ফেলি, চলো। 150 গুণন হচ্ছে কত? 10। তাহলে কত হয়ে গেল বন্ধুরা? গুণ করলে দেখো তো কত হয়ে যাবে।
150 একে 150 আর হচ্ছে একের পিঠে 0 10, তাই তো? কত হয়ে গেল বন্ধুরা? 1500টি আম। তার মানে 10টি ঝুড়িতে কতটি আম আছে বন্ধুরা? 10টি ঝুড়িতে আম আছে 1500টি। ঠিক আছে বন্ধুরা, 10টি ঝুড়িতে কতটি আম আছে? 10টি ঝুড়িতে আম আছে 1500টি, তার মানে 1500টি আম আছে। এখন বন্ধুরা কি বলা হলো, এখন এই 10টি ঝুড়ির আম থেকে সুমনকে দেওয়া হলো 475টি এবং রুনাকে দেওয়া হলো 575টি। এই যে বন্ধুরা এই 1500টি আম আছে, 1500টি আম থেকে সুমনকে দিয়ে দেওয়া হয়েছে 475টি আর রুনাকে দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা 575টি। তাহলে আমাদের এখন কি করতে হবে, যেগুলি দিয়ে দেওয়া হলো রুনাকে এবং সুমনকে, সেই দুইজনের আম আমরা কি করব, এখন একত্র করে ফেলবো। তাহলে দুইজনের আম যদি আমরা এখন একত্র করে ফেলি, তাহলে আমরা কি করব, যে আমগুলি দেওয়া হলো সেই আমগুলি আমরা এখন যোগ করে ফেলবো। তার আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে সুমনকে দেওয়া হলো, সুমনকে দেওয়া হলো, সুমনকে দেওয়া হলো কতটি আম? 475টি, 475টি। আবার কি করা হলো, রুনাকে দেওয়া হলো, রুনাকে দেওয়া হলো 575টি। তাহলে আমরা এই যে দুইজনকে দেওয়া হলো এগুলি আমরা কি করতে পারি, এখন একত্র করে ফেলি। তাহলে মোট দেওয়া হলো, মোট দেওয়া হলো, মোট দেওয়া হলো, চলো যোগ করে ফেলি। 5 আর 5 কত হবে? 10, 10 এর 0 হাতের 1, 7 আর 7 14 একে 15, 5 হাতের 1, 4 একে 5, 5 আর 5 কত? 10। তার মানে কতগুলি দিয়ে দেওয়া হলো বন্ধুরা? 1050টি আম কি করা হলো বন্ধুরা? দিয়ে দেওয়া হলো। 1050টি আম দিয়ে দেওয়া হলো। তার মানে মোট আম ছিল কতটি? 1500টি। বন্ধুরা একটু খেয়াল করো, এখানে মোট আম ছিল 1500টি আর আম দিয়ে দেওয়া হলো 1050টি। তাহলে বন্ধুরা বাকি আমগুলি কি করা হলো? এই 1500টি থেকে 1050টি আম সুমনকে এবং রুনাকে দেওয়া হলো। তার মানে বাকি আমগুলি এখন কে পাবে বলো তো? খুব সহজ, কিন্তু বাকি আমগুলি পেয়ে যাবে অনামিকা। কারণ বলা হয়েছে যে 10টি ঝুড়ির আম থেকে সুমনকে 475টি এবং রুনাকে 575টি আম দেওয়া হলো, বাকি আমগুলো অনামিকাকে দেওয়া হলো। তাহলে বাকি আমগুলি কাকে দেওয়া হয়েছে? অনামিকাকে। তাহলে এখন আমরা বাকি আমগুলি কাকে দিয়ে দিব? অনামিকাকে। চলো আমরা এখন করে ফেলি, আমরা একটু মুছে নেই। তাহলে আম ছিল কতটি? 1500টি, তাই তো? দিয়ে দেওয়া হলো 1050টি। তাহলে চলো আমরা এখন লিখে ফেলি কয়ের বাকি অংশ কিন্তু। তাহলে আমরা কি লিখতে পারি, যে মোট আম, মোট আম কতটি বন্ধুরা? 1500টি। মোট আম হচ্ছে 1500টি আর দিয়ে দেওয়া হলো, দেওয়া হলো দেওয়া হলো 1050টি আর বাকি আমগুলি কার? অনামিকা। তাহলে অতএব অনামিকা পেল, অনামিকা পেল। আমরা কি করব এখন, এই যে মোট আম ছিল 1500টি, আমরা দিয়ে দিলাম কত? সুমন আর রুনাকে দিয়ে দিলাম 1050টি আর বাকি আম যদি আমরা বের করি, এখন আমাদের কি করতে হবে বন্ধুরা? বিয়োগ করতে হবে। চলো বিয়োগ করে ফেলে। 0, 10 থেকে 5 গেলে 5, হাতের 1, 5 থেকে 1 গেলে থাকে কত? 4। তার মানে অনামিকা পেল কতটি বন্ধুরা? 450টি আম। কি খুব সহজ না? খুব সহজে আমরা অঙ্কটি করে ফেলছি, তাই তো? 450টি আম কে পেয়ে গেল? অনামিকা পেয়ে গেল। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম যে অনামিকা কতটি আম পেল? অনামিকা পেল 450। সেখানে আমরা এখানে লিখে ফেলতে পারি যে অনামিকা পেল 450টি আম, 450টি আম, তাই তো? খুব সহজ বন্ধুরা। তারপর দেখো, মুছে দিচ্ছি আমি এখন। খতে বলা হয়েছে অনামিকা কত ঝুড়ি আম পেল। এখন অনামিকা পেয়েছে 450টি আম। এই 450টি আমকে আমরা এখন কি করব বন্ধুরা? কত ঝুড়ি আম পেল সেটির হিসাবটা এখন করে ফেলবো। তাহলে চলো আমরা করে ফেলি। একটু খেয়াল করে দেখো তোমরা, যে অনামিকা 450টি আম পেয়েছে সেটি আমরা মনে রাখার চেষ্টা করব।
দেখো বন্ধুরা, একটু লক্ষ্য করো, একটি ঝুড়িতে 150টি আম আছে। তার মানে একটি ঝুড়িতে আম আছে কতটি? 150টি। আর অনামিকা পেয়েছে 450টি। চলো আমরা করে ফেলি। কিভাবে করব? আমরা সাজাবো কিভাবে? আমরা লিখবো যে আমরা যেহেতু ঝুড়ি বের করতে হবে, ঝুড়িটা আমরা ডান পাশে রাখবো। আমরা লিখতে পারি যে 150টি আম আছে, আম আছে একটি ঝুড়িতে, একটি ঝুড়িতে, একটি ঝুড়িতে 150টি আম আছে একটি ঝুড়িতে। তাহলে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, অনামিকা কতটি আম পেয়েছিল? 450টি পেয়েছিল। তাহলে আমরা লিখতে পারি যে 450টি আম আছে, 450 ভাগ হচ্ছে 150। তাহলে আমরা ভাগ করে ফেলি। 450কে আমরা 150 দিয়ে যদি ভাগ করি, 3 15 45 শূন্য শূন্য, তাহলে বন্ধুরা তিনটি ঝুড়ি। তাহলে বন্ধুরা আমরা ভাগ করলে কত পেতে পারি? আমরা ভাগ করলে 3টি ঝুড়ি পেলাম। ঠিক আছে বন্ধুরা, 450কে 150 দ্বারা ভাগ করলে হয় 3। তাহলে আমরা কত পেলাম? 3টি ঝুড়ি। তাহলে অনামিকা কত ঝুড়ি আম পেল? তাহলে অনামিকা পেল 3 ঝুড়ি আম। আমরা লিখতে পারি যে অতএব অনামিকা 3 ঝুড়ি আম পেল। 3 ঝুড়ি আম পেল। খুব সহজ, তাই তো বন্ধুরা? খুব সহজ। তাহলে একটু লক্ষ্য করো, আমরা ঘ করে ফেললাম, এখন গ করব। গতে বলা হয়েছে যে তাদের 3 জনের আমের গড় কত? তাদের 3 জনের আমের গড়। তার মানে বন্ধুরা এখন আমরা 3 জনের আমের গড় বের করে ফেলবো। সেজন্য কি করব? সুমন পেয়েছে কতটি? 475টি, রুনা পেয়েছে 575টি, আর অনামিকা পেল 450টি। এই সবগুলিকে কি করতে হবে? আমাদের আগে মোট করতে হবে বন্ধুরা। তার মানে মোট যদি করি তাহলে কত হলো বন্ধুরা? হলো 1065টি, তাই তো? এখন এই 1065টি আম 3 জনের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে কি বন্ধুরা কত দিয়ে ভাগ করব? আমরা 3 দিয়ে। কেন? কারণ হচ্ছে মানুষ এখানে কতজন আছে? 3 জন আছে। আমরা 3 জনকে ভাগ করে দিচ্ছি। তাহলে গড় যদি বের করি আমরা কত দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। চলো আমরা অঙ্কটি করে ফেলি। তাহলে আমরা লিখতে পারি গতে যে সুমন, রুনা ও অনামিকা পেল, বন্ধুরা দেখো, সুমন পেল 475, অনামিকা পেল 575, অনামিকা না, রুনা পেল 575, আর অনামিকা পেল 450। যোগ করলে কত হয় বন্ধুরা? 1500টি, যা তোমরা জানো। এখন এই 1500টি আম পেল সুমন, রুনা আর অনামিকা। এখন তাদের 3 জনের আমের গড় বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 3 জনের আমের গড়, 3 জনের আমের গড় সমান এই 1500টি আম কি হবে বন্ধুরা? 3 জনকে আমরা ভাগ করে দিয়েছিলাম, তাই তো বন্ধুরা? এখানে কতজন আছে? 3 জন। সেই জন্য আমরা কত দিয়ে ভাগ করছি বন্ধুরা? 3, তাই তো? তাহলে 3 জনের আমের গড় আমরা পেয়ে যাচ্ছি। চলো আমরা ভাগটা এখানে করে ফেলি। 3 5 15, 0 3 0 0, আবার 0 5 0, তাহলে কত হয়ে গেল বন্ধুরা? 500। তাহলে বন্ধুরা কি হয়ে গেল? 500টি। আমরা লিখতে পারি যে অতএব 3 জনের আমের গড় 500। 3 জনের আমের গড় কত? 500। ঠিক আছে বন্ধুরা, সহজ একটি অঙ্ক। তাহলে তোমরা যেহেতু নভেম্বরে চলে এসেছো, তার মানে তোমরা অবশ্যই অঙ্ক পারো। খুব সহজ একটি অঙ্ক তোমাদেরকে আমি করিয়ে দিলাম। আমি তোমাদেরকে আরো একটি সহজ অঙ্ক করিয়ে দেবো, একটু লক্ষ্য করো। এই অঙ্কটি তোমরা উঠিয়ে নাও। আমি তোমাদেরকে আরো সহজ একটি অঙ্ক করিয়ে দিব, যা তোমাদের কাছে খুব পরিচিত একটি অঙ্ক। একটু লক্ষ্য করো। মুছে দিচ্ছি অঙ্কটা। এখন যে অঙ্কটি করাবো
এটিও তোমরা পারবে, খুব সহজ একটি অঙ্ক। আমি আগে প্রশ্নটা লিখে নিচ্ছি। প্রশ্নটি হচ্ছে, পিতা ও 3 পুত্রের বয়সের গড়, 3 পুত্রের বয়সের গড় কত? 21 বছর। 21 বছর। মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত আছে? 18 বছর। 18 বছর। মাতার বয়স 36 বছর। ক 3 পুত্রের বয়সের গড় কত? 3 পুত্রের বয়সের গড় কত? খ পিতার বয়স কত? পিতার বয়স কত? গ পিতা মাতা ও 3 পুত্রের বয়সের কত? পিতা মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত? তাহলে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, পিতা ও 3 পুত্রের বয়সের গড় হচ্ছে 21 বছর, মাতা ও 3 পুত্রের বয়সের গড় হচ্ছে 18 বছর, মাতার বয়স হচ্ছে 36 বছর। ক 3 পুত্রের বয়সের গড় কত? তার মানে এখানে আমরা এখন বের করব 3 পুত্রের বয়সের গড়। কতে বলা হয়েছে পিতার বয়স কত, গতে হচ্ছে পিতা মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত। তাহলে আমরা খুব সহজে অঙ্কটা করে ফেলতে পারি। যেহেতু কতে বলা হয়েছে 3 পুত্রের বয়সের গড় কত, এটা আমরা চলো বের করে ফেলি। আর এটা বের করতে হলে কি করতে হবে আমাদের? দেখো বন্ধুরা, 3 পুত্রের প্রথম লাইনটাতে আছে পিতা ও 3 পুত্রের বয়সের গড় হচ্ছে 21 বছর। আবার খতে পরের লাইনে আছে মাতা ও 3 পুত্রের বয়সের গড় হচ্ছে 18 বছর। আমরা এই লাইনটি দিয়ে প্রথমে কাজ করব। কেন করব বন্ধুরা? কারণ এখানে মাতার বয়স বন্ধুরা দেওয়া আছে, পিতার বয়স কিন্তু আমাদের বের করতে হবে খতে। যেহেতু আমাদের মাতার বয়সটা দেওয়া আছে, মাতার বয়স 36 বছর দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা এই দ্বিতীয় লাইনটির কাজটি আগে করব। দ্বিতীয় লাইনটি দিয়ে আমরা অঙ্কটি শুরু করব। তাহলে মাতা ও 3 পুত্রের বয়সের গড় হচ্ছে 18 বছর। তাহলে বন্ধুরা একটু লক্ষ্য করো তোমরা, মাতা এবং 3 পুত্র এরা কতজন আছে বন্ধুরা? 4 জন। মা আর 3 পুত্র, এখানে কতজন মানুষ আছে বন্ধুরা? 4 জন আছে। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। আমরা কিভাবে লিখতে পারি? আমরা এইভাবে লিখতে পারি যে মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত দেওয়া আছে বন্ধুরা? 18 বছর দেওয়া আছে। 18 বছর। আমরা লিখতে পারি যে মাতা ও 3 পুত্রের বয়সের গড়ের জায়গায় আমরা কি করতে পারি? মোট করে ফেলতে পারি। তাহলে বন্ধুরা 18 বছর, এই 18 বছরকে আমরা কি করব? মোট বয়স যদি বের করে ফেলি তাহলে আমাদের গুণ করে ফেলতে হবে। আর কত দিয়ে গুণ করব? গুণ করব আমরা 4 দিয়ে। কেন 4 দিয়ে গুণ করব? কারণ মাতা আর হচ্ছে 3 পুত্র, এখানে মানুষ আছে 4 জন, সেজন্য আমরা 4 দিয়ে গুণ করে ফেলবো। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 18 গুণন হচ্ছে 4। তাহলে কি হবে বন্ধুরা একটু খেয়াল করো, 4 8 কত? 32, 2 হাতে হচ্ছে 3, 4 1 4 আর 3 7, 72 বছর। তাহলে কত হয়ে গেল বন্ধুরা? 72 বছর। এখন আমরা দেখো পেয়ে গেলাম মাতা এবং 3 পুত্রের বয়সের মোট বয়স পেয়ে গেলাম, অর্থাৎ 4 জনের মোট বয়স পেয়ে গেলাম আমরা 72 বছর। এখানে মাতার বয়স কিন্তু দেওয়া আছে, কত দেওয়া আছে বন্ধুরা? 36 বছর দেওয়া আছে। তাহলে এই যে 4 জনের বয়স আছে, মাতা এবং 3 পুত্রের বয়স যে 72 বছর আছে, এই 4 জনের বয়স থেকে যদি আমরা এখানে মার বয়সটা বিয়োগ করে ফেলি তাহলে আমরা কার বয়স পাবো বন্ধুরা? 3 পুত্রের মোট বয়স পাবো, তাই না? চলো আমরা করে ফেলি যে 3 পুত্রের মোট বয়স। তাহলে আমরা কি লিখবো? যে 3 পুত্রের বয়সের সমষ্টি, 3 পুত্রের বয়সের সমষ্টি 72 বিয়োগ কত? 36। আমরা
চারজনের বয়স থেকে একজনের বয়স বাদ দিয়ে ফেললাম, একজনকে মার বয়স বাদ দিলে আমরা 3 পুত্রের বয়সের সমষ্টি পেয়ে যাচ্ছি। তাহলে 6 আছে 12 হবে কত হলে 6 হলে হাতের 1 3 এ 4, সাথে 4 গেলে থাকে কত 3, 36 বছর। 36 বছর। তাহলে আমরা লিখতে পারি যে 36 বছর। বন্ধুরা 3 পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 36 বছর। এখন আমাদের বের করতে হবে 3 পুত্রের বয়সের গড়। 3 পুত্রের বয়সের কি বের করতে হবে বন্ধুরা? গড় বের করতে হবে। তাহলে আমরা গড় কিভাবে বের করতে পারি? আমরা গড় বের করতে পারি যে 3 পুত্রের বয়সের গড় সমান 36। তার মানে 36 হচ্ছে 3 পুত্রের মোট বয়স, তাই তো? একে বন্ধুরা মানুষ কয়জন এখানে? 3 জন। তাহলে আমরা 3 দিয়ে যদি ভাগ করে ফেলি তাহলে আমরা গড় পেয়ে যাব, এটা আমরা জানি। তাহলে 36 কে আমরা 3 দিয়ে যদি ভাগ করি কত হয় বন্ধুরা? 3 12 36, 12 বছর, তাই তো? তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম 12 বছর। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 3 পুত্রের বয়সের গড় 3 পুত্রের বয়সের গড় কত? 12। আমরা এটা পেয়ে গেলাম, তাই তো? খুব সহজ একটি অঙ্ক। এরপরে ক্ষতি হচ্ছে পিতার বয়স কত। এখন আমরা পিতার বয়স বের করে ফেলব, কারণ আমরা 3 পুত্রের মোট বয়সটা জানি। 3 পুত্রের মোট বয়স হচ্ছে 36 বছর। এখন এই যে 3 পুত্রের মোট বয়স আমরা জানি 36 বছর। এখন পিতা ও 3 পুত্রের বয়সের গড় সেটি থেকে আমরা বের করে ফেলতে পারবো যে পিতার বয়সটা কত। তাহলে চলো আমরা করে ফেলি। আমরা কি লিখতে পারি এখন? আমরা লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি যে খ পিতা ও 3 পুত্রের বয়সে গড় 21 বছর। তাহলে বন্ধুরা পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি, এই 21 কে কত দিয়ে গুণ করবো আমরা? 4 দিয়ে। কেন 4 দিয়ে গুণ করবো? কারণ এখানে মানুষ কতজন আছে? 4 জন আছে। আমরা 4 দিয়ে গুণ করে ফেলবো। তাহলে কি পেয়ে যাবো? 4 একে 4, 4 দুগুণে 8, 84 বছর আমরা পেয়ে গেলাম। 84 বছর পেয়ে গেলাম। এখন এই 84 বছর থেকে আমরা এখানে পেয়েছি 4 জনের বয়স। আমরা কিন্তু প্রথম অঙ্কের মধ্যে অর্থাৎ পথে আমরা 3 জনের বয়সের সমষ্টি বের করেছিলাম, 3 পুত্রের বয়সের সমষ্টি। তাহলে চলো আমরা এই 3 পুত্রের বয়সের সমষ্টিটা যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে আমরা কার বয়স পেয়ে যাবো? পিতার বয়স। তাহলে আমরা লিখতে পারি যে অতএব পিতার বয়স 84 বিয়োগ 36 বছর। তাহলে কত হয়ে গেল বন্ধুরা? দেখো 14 থেকে 6 গেলে থাকে কত? 8, হাতের 1 3 একে 4, হাতের থেকে 4 গেলে থাকে 4, 48 বছর। আমরা কত পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম 48 বছর। পিতার বয়স পেয়ে গেলাম 48 বছর। এখন আমরা গ করে ফেলবো। গতে আছে পিতা মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত। তাহলে বন্ধুরা দেখো তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। পিতা মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি আমরা এখানে লিখে দেখতে পারি কিনা চেষ্টা করি যে পিতা মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি সমান, পিতার বয়স কত পেলাম বন্ধুরা? 48, আর মাতার বয়স পেয়েছিলাম আর দেওয়া আছে 36, আর 3 পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 36। এটা আসলে যোগ করে ফেলি। 6 6 12, 12 আর 8 কত? 20, 20 এর শূন্য হাতে হচ্ছে 2, 4 আর 2 কত? 6, 6 আর 3 9 আর 3 কত? 12। তাহলে 120 বছর। 120 বছর আমরা কত পেলাম বন্ধুরা? আমরা পেলাম 120 বছর। আমরা পেয়ে গেলাম 120 বছর। 120 বছর। তাহলে এখন এই 120 বছরকে এখন আমরা কি করব? পিতা মাতা ও 3 পুত্রের বয়সের গড়, এখন আমরা গড় বয়স বের করে ফেলবো, তাই তো? তাহলে আমরা লিখতে পারি যে অতএব পিতা মাতা ও 3 পুত্রের বয়সের গড় সমান, আমরা 120 ভাগ হচ্ছে কত? 5। কেন 5 বলো তো বন্ধুরা? আমরা গড় বয়স বের করতে গিয়ে 5 লিখেছি কেন? 5 হচ্ছে 3 পুত্র 3 জন, মা 4, পিতা 5। তার মানে কতজন বন্ধুরা? 5 জন। এই জন্য আমরা 5 দিয়ে ভাগ করতে চেয়েছি।
এখন আমরা চলো ভাগটা এখানে করে ফেলি। 120 কে আমরা 5 দিয়ে ভাগ করি। 5 দুগুণে 10, থাকে কত? 2 শূন্য, 4 5 20। তাহলে বন্ধুরা আমরা কত পেয়ে গেলাম? 24। তাহলে এখানে কত হলো? গড় বয়স হচ্ছে 24 বছর। তার মানে গড় বয়স কত পেলাম বন্ধুরা? আমরা 24 বছর পেলাম। দেখো, খুব সহজ সহজ অঙ্ক আমি তোমাদেরকে করিয়ে দিলাম, খুব সহজে, কোনো কঠিন অঙ্ক নয়। গড়ের অঙ্ক খুব সহজ। এই অধ্যায়টি তোমরা এই অধ্যায়টি করে নেবে। তাহলে বন্ধুরা এগুলি তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং বাড়িতে বসে লেখাপড়া করো বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এখানে বিদায়। খুদা হাফেজ।